হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমরা সবার আগে একটু নিফটি নিয়ে আলোচনা করে নেব। তো নিফটির আওয়ারলি চার্ট যদি খোলা যায়, আমরা আগে এই নিয়ে আলোচনা করেছিলাম যে কোথাও না কোথাও এই লেভেলটা থেকে এই যে গ্যাপ, এই জায়গাটায় গ্যাপ ফর্মেশন হয়েছিল, এই জায়গাটায় গ্যাপ ফর্মেশন হয়েছিল, এই লেভেলটা থেকে নিফটি বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবার এটাও আলোচনা করেছিলাম যে নিফটিকে মোমেন্টাম ফিরে পেতে গেলে বা ওভারঅল মার্কেটে মোমেন্টাম আসতে গেলে আমাদের অন্তত প্রিভিয়াস যে সুইং হাই, অর্থাৎ এখান থেকে কন্টিনিউয়াস নিফটি দেখুন বাজার লোয়ার হাই ফর্মেশন করছিল, তো অন্তত পক্ষে আমাদের এই লোয়ার হাইটা ব্রিজ করে বাজারকে ট্রেড করতে হবে। তো তারপরে বাজার কি করলো, ঠিক এই লোয়ার হাই থেকেই বাজার খুব সুন্দরভাবে টেস্টিংটা কমপ্লিট করে দিনের শেষে এগুলো জায়গায় কোথাও না কোথাও আমাদের ক্লোজিং দিয়েছিল এবং ফলোয়িং ডেতে আমাদের এই লেভেলের উপরে স্ট্রংলি ক্লোজিং দিয়ে তারপর থেকে যেটা আমরা সবসময় বলি যে ব্রেকআউট হওয়ার পর এটা যদি আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়, এই রেজিস্ট্যান্স লেভেলের ব্রেকআউট হওয়ার পর প্রাইস কি করলো, এখান থেকে দূরে সরে গেল। তার মানে এই ব্রেকআউটের ভ্যালিডেশনটা হয়ে গেছে আমরা বলতে পারি। এবং শুধু তাই নয়, প্রিভিয়াসলি যে রেঞ্জের কথা আমরা বলেছিলাম, অর্থাৎ ওভারঅল যে বাজার একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল বেশ কিছুদিন ধরে, অর্থাৎ এই রেঞ্জটা, এই আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জ থেকেও কিন্তু বাজার বেরোতে সমর্থ হয়েছে আজকের ডেটে। এবার এখান থেকে যদি আমরা একটু ডেলি টাইম ফ্রেমে শিফট করি, তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখুন ব্রেকআউটটা আরও ক্লিয়ার একটা কন্টিনিউয়েশনের ট্রেন্ড কন্টিনিউয়েশনের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। কেমন করে, এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, ঠিক এরকম ট্রেন্ড লাইন বা একটা চ্যানেল মতো ড্র করা যাবে। এই যদি আমাদের ফার্স্ট ট্রেন্ড লাইন হয়, ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন, এবং যদি আমাদের আরও একটা ট্রেন্ড লাইন এরকম করে টানা যায়, তাহলে দেখতে পাচ্ছি ক্লিয়ার একটা ফ্ল্যাগ টাইপ ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে সবথেকে বড় কথা হলো যে এই ব্রেকআউটটার মাধ্যমে প্রিসিডিং যে অল টাইম হাই, সেই অল টাইম হাইয়ের ওপরেও কিন্তু বাজার ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। ওকে, এবার দেখুন কিছুদিন আগে কি ঘটনা ঘটেছিল। কিছুদিন আগে যখন এগুলো জায়গায় আমরা ছিলাম, এগুলো জায়গায়, ওকে, এখানে আমরা ডাবল টপ ফর্মেশন বারবার বলেছি, যেখানে একটা ডাবল টপ ফর্মেশন হয়েছে, তারপরে লোয়ার হাই ফর্মেশন করেছে, লোয়ার লো। তো এখানে ক্লিয়ার একটা শিফটিং ছিল যে আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে কনভার্সন হওয়ার মানে চেষ্টা করছে বা প্রাইমারি সিগন্যালটা আমাদের দেখিয়েছে। এবার এর সাথে সাথে কিন্তু এটাও বলা হয় যে টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এবার এখানে কি হলো, বাজার এখান থেকে ফলো আপ আমাদের যে সেলিং প্রেসার সেটা তো দেখতে পেলাম না। আমরা বাজারে ক্রিটিক্যাল যে সাপোর্টটা ছিল সেখানে একটা ইন্ট্রাডেতে খুব সুন্দরভাবে নিচের লেভেল টেস্টিং করে এসছে বাজার, কিন্তু কোথাও না কোথাও এই লোয়ার লেভেলে কিন্তু সাস্টেন করতে পারলো না বা ফলো আপ সেলিং আমরা দেখতে পেলাম না। উল্টে কি করলো, উল্টে প্রিসিডিং যে রেজিস্ট্যান্সগুলো ছিল, অর্থাৎ প্রথমে প্রথমে এই জায়গায় রেজিস্ট্যান্স ভাঙলো, তারপরে টেস্ট করে আবার এখানে ডাবল টপ ফর্মেশন করে লোয়ার লেভেল টেস্ট করলো, ভাঙতে পারলো না, আবার টেস্ট করলো প্রিসিডিং ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স করে, আবার এখানে ফর্ম করলো, এখানে একটা বেস ফর্মেশনের মতো করে আবার ব্রেকআউট দিয়ে ফাইনালি প্রিভিয়াস সুইং হাই, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এগুলো সব টেস্ট করে ফাইনালি গ্যাপ আপ দিয়ে অল টাইম হাইতে আজকে। তো এবার কি মানে, এই কারণেই বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিসকে আমাদের কন্টিনিউয়াস করে যেতে হয়। এই প্রাইস অ্যাকশন রিডিং, চার্ট রিডিং আমাদের কন্টিনিউয়াস করে যেতে হয়। এটা নয়, কখনো নয় এরকম যে দেখুন, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন কি, যে একটা সময়ে বাজার, দেখুন আমি আরও সিম্পলিফাই করছি, যারা রোজ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন ব্যাপারগুলো, কিন্তু যারা নতুন তাদের জন্য বারবার একই জিনিস বলতে হয়। বাজার কন্টিনিউয়াস মোমেন্টাম পেয়ে পেয়ে হায়ার হাই হায়ার লস ফর্ম করছিল, তারপরে কি করলো, এটা আমাদের সুইং হাই সুইং লো ভিডিও যে আমাদের প্রথম সেশন শুরু হয়েছিল প্রাইস অ্যাকশন সিরিজের, সেখানেও আমরা আলোচনা করেছিলাম যে শিফটিং কিভাবে হয় বা তার থেকে আবার প্রিসিডিং ট্রেন্ড কিভাবে কন্টিনিউ হতে পারে, সেই সমস্ত সিগন্যাল কিন্তু প্রাইস আমাদের কন্টিনিউয়াস দিতে থাকে। ওকে, এবার আম, আহ, শুধুমাত্র একটা ডেটা পয়েন্টের ভিত্তিতে আমরা আলোচনা করে নিলাম এবং তারপরে ডেটা পয়েন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদেরও কি পূর্ববর্তী যে আমাদের ধারণা বা ইন্টারপ্রিটেশন সেগুলোও কিন্তু চেঞ্জ করতে হয়। ওকে,
এবার এখানে কন্টিনিউয়াস হায়ার হাই ফর্ম করছিল, কন্টিনিউয়াস হায়ার লো ফর্ম করছিল, তারপরে বাজার কি করলো, কোথাও না কোথাও লোয়ার হাই ফর্ম করে এইরকম একটা ফরমেশনের মধ্যে চলে গেল। এবার আপনি ভাবলেন যে এখানে একটা সুইং হাই সুইং লো এর বিচারে ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল চলে এসেছে। ওকে, এটাতে কোনো খারাপ কিছু নয়, দেখা গেল আপনার হোল্ডিং আপনি লিকুইডেট করে ফেলেছেন, সেটাতেও কোনো সমস্যা নয়। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এখান থেকে দেখা গেল আবার প্রিভিয়াস হাই ব্রিজ করতে গেল, অর্থাৎ এই হাইটা ব্রিজ করতে গেল যেটা লোয়ার হাই, সেটা ব্রিজ করতে না পেরে আবার লোয়ার লো ফর্ম করলো। আপনি দেখা গেল এখানে না বিক্রি করে আপনি এখানে বিক্রি করলেন, সেটাতেও কোনো সমস্যা নেই, দেখা গেল লোয়ার লেভেলে আপনার হোল্ডিং ছিল। কিন্তু সমস্যা কোথায় হবে? সমস্যা হচ্ছে এটাই যে এই যে ডাউন ট্রেন্ডটা, এবার এখানে আমরা দুই রকম ট্রেন্ড দেখতে পাচ্ছি। এক, নাম্বার ওয়ান কি, এইটা হচ্ছে লং টার্ম আপ ট্রেন্ড এবং এটা হচ্ছে আমাদের কাছে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড। তো যদি এটা লং টার্ম আপ ট্রেন্ড হয়, এটা যদি শর্ট টার্ম ডাউন ট্রেন্ড হয়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডটা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, যেহেতু লং টার্ম ট্রেন্ডটা আমাদের কাছে এখনও আপ ট্রেন্ড রয়েছে। তাহলে এখানে যদি আমাদের পজিশন লিকুইডেট আমরা করেও দিই, অর্থাৎ হোল্ডিং যদি আমরা বেচেও দিই, ওকে, বা স্কোয়ার অফ যদি করে দিই, তাহলে আমাদের কিন্তু দেখা ছাড়লে চলবে না, যেটা ইন্ডেক্সের ক্ষেত্রে হোক অথবা আমাদের স্টক স্পেসিফিকের ক্ষেত্রেও হলেও হতে পারে। এখানে কি করলো বাজার, এই কনফার্মেশন দেওয়ার পরেও বাজার কিন্তু এখান থেকে টার্ন অ্যারাউন্ড করলো, করে আবার দেখা গেল এই রকম উল্টো, ঠিক প্রিভিয়াস যে আলোচনা আমরা করলাম যে এখানে লোয়ার হাই ফরমেশন করেছিল, লোয়ার লো ফরমেশন করেছিল, এবার ঠিক হায়ার হাই ফরমেশন করলো আর লোয়ার হায়ার লো ফরমেশন করে প্রিসিডিং ট্রেন্ডটা, অর্থাৎ এক্ষেত্রে প্রিসিডিং ট্রেন্ড কি হবে, এক্ষেত্রে প্রিসিডিং ট্রেন্ড হবে এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডটা। তাহলে এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের এটা বটম রিভার্সাল হতে পারে। তাহলে এই সিগন্যালগুলো কিন্তু আমরা অনেক সময় আন্ডার এস্টিমেট করি বা ওভারলুক করে চলে যাই, ওকে, আমরা হয়তো গুরুত্ব দিই না। এই জিনিসগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের একটা সুইংয়ের বেসিসে হায়ার লো ফরমেশন, হায়ার হাই ফরমেশন, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউট, ডাবল বটম চার্ট প্যাটার্ন, হোয়াট এভার ইট মে বি, বেসিক আসছে কিন্তু আমাদের সুইং ফরমেশনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ধরতে পারি, তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন রিডিং বা চার্ট রিডিংকে আমরা অনেকটাই ইজিভাবে অ্যাডপ্ট করতে পারি। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। তো এখানে ওই ঠিক একই রকম ঘটনাটা ঘটেছিল। এবার যদি উদাহরণস্বরূপ আমরা বুঝি কি, প্রাইস একটা কন্টিনিউয়াস মোমেন্টামের মধ্যে ছিল, লো ফর্ম করলো, হাই ফর্ম করলো, কোথাও না কোথাও এখানে সাস্টেন করতে না পেরে আমাদের প্রিসিডিং লোকে মানে সুইং লোকে ব্রিজ করে নতুন লো ফর্ম করলো। ঠিক আছে, এটা যদি আমাদের ইনিশিয়েশন ধরি, আমাদের কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে কি করলো, এখানে প্রাইস টেস্ট করলো ওপরের লেভেল, বা এই হাইগুলোর কাছে টেস্ট করতে যাচ্ছিল, আমরা ইন্টারপ্রেট করতে পারি। কি করলো, বেয়ারদের পাওয়ার এতটাই ছিল, প্রিসিডিং যে আমাদের সাপোর্ট যেটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়েছে বা নেক লাইন, সেখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে নামলো। তাহলে ক্লিয়ার এটা উইকনেসের সাইন আমরা দেখতে পাচ্ছি। ধরে নিলাম আমরা এখানে বেরিয়ে গেছি, ধরে নিলাম আমরা এখানে বেরিয়ে গেছি। তাহলে কি, এবার আমাদের ওয়েট করতে হবে টু প্রপার ফর প্রপার প্রাইস অ্যাকশন, যে এখান থেকে যদি আবার কোনো এন্ট্রির সিগন্যাল আসে, তাহলে আমরা যেন আবার এন্ট্রিটা করি প্রপারলি। তো এখানে কি হলো, এখানে দেখুন আমরা আলোচনা করেছিলাম যে এই ঘটনাটা ঘটার পর, অর্থাৎ এই যে ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশনটা আমরা দেখতে পেয়েছিলাম, এই ঘটনাটা ঘটার পর এখানে একটা ফলিং ওয়েজ টাইপ চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল, এই ব্যাপারেও বলা হয়েছে। এবার দেখুন, এই প্রশ্নটাও করা হয়েছিল যে এখানে আমরা কাকে গুরুত্ব দেবো, এই ফলিং ওয়েজের ব্রেকআউটকে, সরি, প্রথমে প্রথমে আমরা এই যে ট্রেন্ড যে মোমেন্টাম যে শিফট করেছিল এটাকে বেশি গুরুত্ব দেব বা দেওয়া উচিত, নাকি প্রিসিডিং ট্রেন্ড যেটা আপ ট্রেন্ড বা লং টার্ম যে ট্রেন্ড যেটা আপ ট্রেন্ড এখনও ইনট্যাক্ট রয়েছে, সেইটা হিসেবে, সেই ট্রেন্ডের হিসেবে এই ফলিং ওয়েজ ব্রেকআউটটাকে যেটা এগুলো জায়গায় হয়েছিল সেটাকে আমরা কন্টিনিউয়েশনের সিগন্যাল হিসাবে ধরবো, কোনটাকে বেশি গুরুত্ব দিব। তো অ্যাজ আ হোল আমরা আলোচনা করেছিলাম যে যেহেতু লং টার্ম আপ ট্রেন্ড, তাহলে এটা আমাদের কাছে কন্টিনিউয়েশনের একটা সিগন্যাল হতে পারে, ওকে। এবং তার সাথে সাথে কি হলো, এখানে একটা শর্ট টার্ম যে রেজিস্ট্যান্স তৈরি করেছিল বাজার আওয়ারলি চার্টে, সেই রেজিস্ট্যান্স ভাঙলো, রেজিস্ট্যান্স ভেঙে আমাদের কনফার্মেশন দিল। হয়তো যদি আমরা এখানে এন্ট্রি করে থাকি, তাহলে কি সুইং হাই সুইং লো এর বিচারে আমাদের নিয়ারেস্ট সুইং হবে স্টপ কোনটা, আমাদের ক্রিটিক্যাল স্টপ হওয়া উচিত এটা। এটা ভুলে যান, এটা নিফটির চার্ট, এটা যে কোনো স্টক স্পেসিফিক এরকমভাবে আমরা আলোচনা করতে পারি যে বা ইন্টারপ্রিটেশন করতে পারি। তো ধরে নিলাম আমরা এখানে, এবার আপনি বলতেই পারেন যে নিফটির ক্ষেত্রে এত বড় স্টপ, তো এটা হতেই পারে, এটা পসিবল কেন, কারণ নিফটিতে যদি আমরা ট্রেড করি আমরা জানি আমাদের অবশ্যই রিস্কটা বেশি থাকে। টেকনিক্যাল স্টপ ফলো করতে গেলে আমরা এরকম সুইং বেসিসে স্টপ রাখতেই পারি, কারণ আমাদের কাছে এফ অ্যান্ড ও ফিউচারকে যদি আমরা ট্রেড করি, সেটাকে
আমরা অপশানস দিয়ে হেজ করতে পারি, এবং শুধুমাত্র অপশানসকেও যদি ট্রেড করি তাহলে আমরা প্রপার হেজ নিতে পারি। তো এখানে স্টপ লসটা কোনো বড় ব্যাপার নয়। আমরা যদি নেকেড বাইং এর কথা ভাবি বা নেকেড সেলিং এর কথা ভাবি, তাহলে হতে পারে এটা বিশাল বড় স্টপ বা কিছু, কিন্তু যদি আমরা প্রপার হেজ পজিশন তৈরি করতে জানি তাহলে এটা কোনো বড় ব্যাপার নয়। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রিভিয়াস সুইং লো আমাদের কাছে সাপোর্ট, তাহলে এই সাপোর্ট যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমাদের ইনট্যাক্ট থাকতে হবে, অন্তত আমাদের ইসেতে ছোট টাইম ফ্রেমে। তো এখানে কি করলো বাজার, আমাদের পেশেন্ট টেস্ট করলো কি, ক্রিটিক্যাল যে সাপোর্ট লেভেল সেগুলো টেস্ট করলো বারবার, সেগুলো টেস্ট করে এই থার্ড টাইম যখন টেস্ট করতেছিল এখানে কিন্তু একটা প্রপার বেস ফরমেশনের সাইনও আমরা দেখতে পেয়েছি। যদি আরও ভালো মতো করে দেখা যায় ছোট টাইম ফ্রেমে এটা আরও ভিজিবল হবে। লেটস সে 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে ক্লিয়ার এটা আমাদের কাছে একটা ডবল বটম প্যাটার্ন। এবার ডবল বটম প্যাটার্ন আমরা তো দেখতে পেয়ে গেছি। এবার সুইং হাই সুইং লো এর বিচার করুন। এখানে দেখুন ছোট টাইম ফ্রেমে এইটা ছিল আমাদের লো, প্রাইস দেখা গেল কন্টিনিউয়াস ডাউন হচ্ছে, এখানে প্রাইস সুইং তৈরি করলো হাই, তারপরে কি করলো পরের লোটা প্রিভিয়াস লোয়ের থেকে ওপরে, তার মানে হায়ার লো ফর্ম করলো আর এটা ব্রিজ করে আমাদের প্রিভিয়াস সুইং হাইটাকে ব্রিজ করে নতুন হাই ফরমেশনও করলো। তাহলে ক্লিয়ার একটা এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড বা বেয়ারিশনেস সেটার কি বলবো সেটা ওভারকাম করার একটা সাইন আমরা দেখতে পেয়েছি। এবার এখানেও যদি 15 মিনিট টাইম ফ্রেমে আরও একটা সেট আপের কথা বলা যায়, যেটা আমরা আলোচনা করেছিলাম আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে, এখানে দেখুন এই নিয়ারেস্ট সুইং থেকে এটা যদি আমাদের নিয়ারেস্ট সুইং হাই হয়, এখান থেকে যদি এই লো পর্যন্ত, ওকে, এই লো পর্যন্ত যদি আমরা ফিবোনাচি টানি, তাহলে এর 38.2%-এর রেজিস্ট্যান্স লেভেলকে টেস্ট করেছে, ক্লিয়ারলি টেস্ট করেছে একবার দুবার করে, প্রিভিয়াস লো ব্রিচ না করে আমাদের 38%-এর ওপরে ক্লোজিং দিয়েছে। তাহলে ক্লিয়ার কি এটা, ক্লিয়ার একটা পারফেক্ট সেট আপ আমাদের কাছে এটা, অন দ্য বেসিস অফ সুইং হাই সুইং লো। এটা আমরা অলরেডি আলোচনা করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি সিরিজের বা আমাদের যে ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটা দেওয়া আছে যে সুইং হাই সুইং লো বেস ট্রেডিং স্ট্র্যাটেজি, সেখানে গিয়ে এটা আপনারা ফলো আপ করতে পারেন। তো এই এত কিছু সিগন্যাল আমাদের কাছে ছিল, এবং ফাইনালি আওয়ারলি টাইম ফ্রেমে আমাদের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল সেই রেজিস্ট্যান্সের উপরেও কিন্তু বাজার আমাদের ক্লোজিং দিল এগুলো জায়গা থেকে, ওকে। এবং শুধু তাই নয়, প্রিসিডিং যে আমাদের অল টাইম হাই ছিল যেটা ইটসেলফ একটা রেজিস্ট্যান্স, তারও উপরে ক্লোজিং দিতে সমর্থ হলো। তো এই মুহূর্তে আমরা কি, এই মুহূর্তে অবশ্যই আবার বুলিশ মোমেন্টাম ফিরে পেয়েছি ওভারঅল বেসিসে। যদি আমরা ছোট টাইম ফ্রেমেও চলে যাই, ছোট টাইম ফ্রেমে অলরেডি আমি বলেছি যে এখান থেকে রেঞ্জ ব্রেকআউট একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এবার আমাদের জন্য একটু সুইং ট্রেডিংটা একটু ইজি হতে পারে এই মতাবস্থায়। আজকের যে মুভটা আমরা পেয়েছি বেসিক্যালি আইটি সেক্টরের জন্য। তো আইটি সেক্টরকে অবশ্যই আমাদের দেখা উচিত আজকে। আইটি সেক্টরে দেখুন ক্লিয়ার নিফটি যেমনটা ফরমেশন করেছিল এখানেও কিন্তু সেম কাইন্ড অফ ফরমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ব্রেকআউট, এই যদি আমাদের রেজিস্ট্যান্স হয়, এই যদি আমাদের একটা এই যদি আমাদের রেজিস্ট্যান্স হয়, এটা যদি আমাদের রেজিস্ট্যান্স হয়, আর নিচের দিকে যদি আমরা আরও একটা হরিজন্টাল বা ফ্ল্যাট বেস টানি এরকম, তাহলে ক্লিয়ার একটা ট্রায়াঙ্গেল টাইপ ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আবার যদি বলি প্রিসিডিং ট্রেন্ডটা কি, প্রিসিডিং ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড, তাই না? প্রিসিডিং ট্রেন্ড এই যে এখান থেকে যদি আমাদের ধরা হয় এই লো ফরমেশন থেকে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস ট্রেন্ডের মধ্যে রয়েছে। অনলি কনসার্ন কি, অনলি কনসার্ন হচ্ছে আমাদের কাছে যে এখানে প্রিসিডিং একটা খুব সুন্দর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের একটু চিন্তাজনক আমাদের জন্য, কারণ অবশ্যই এখান থেকে খুব কুইক একটা সিভিয়ার ফল ছিল, তাই না? এখান থেকে সিভিয়ার ফল ছিল, তাহলে এইটা আমাদের কাছে টেম্পোরারি পেন দিতে পারে বা এখান থেকে স্লাইডলি রিট্রেস করতে পারে, তারপরে যদি ব্রেক করে দেয় তাহলে খুবই ভালো। আবার এটাও হতে পারে ডাইরেক্টলি কোনো রকম রিয়্যাক্ট না করে, হতে পারে বড় প্লেয়ারদের এখানে যথেষ্ট অ্যাকুমুলেশন হয়ে গেছে, কোনো রেজিস্ট্যান্সই না মেনে একদম দ্রুত গতিতে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই ফলো আপ করতে হবে এই লেভেলগুলোতে, এই লেভেলটা ফলোড বাই এই লেভেলগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। যদি স্টক স্পেসিফিক নিয়ে আলোচনা করা যায়, আমরা পূর্ববর্তীর কিছু আলোচনা অবশ্যই আজকে একটু করা উচিত। তো দেখুন ওএফএসএস, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এই স্টকটিকে আমরা আলোচনা করেছিলাম গত
8ই নভেম্বর। এবার পূর্ববর্তী আলোচনা কেন করছি, আপনাদের মনে হতে পারে যে আগেকার আলোচনা করে কি লাভ। এখানে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে, এই কারণে আমি আলোচনাটা করছি। তো আমরা আলোচনা করেছিলাম 8ই 11, অর্থাৎ এই পার্টিকুলার ক্যান্ডেলটা, খুব মন দিয়ে শুনবেন, এই পার্টিকুলার ক্যান্ডেলটাতে আমরা আলোচনা করেছিলাম। কেন করেছিলাম আরেকবার বলে দিই, ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট ছিল। ওকে, বেশি কিচ্ছু ছিল না, এখানে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট ছিল। নেক্সট কি ছিল, তারপরে মানে এই ঘটনার পর আমরা আর আলোচনা করিনি। ওকে, এবার যদি আমরা কন্টিনিউয়াস দেখতাম, এটা যদি আমরা কন্টিনিউয়াস রাডারে আমাদের রাখতাম, তাহলে আমাদের কি দেখতে পেতাম, এখানে ব্রেকআউটটা হলো, তারপরে রিট্রেস করলো প্রাইস, রিট্রেস করে ফার্দার ব্রেকআউট, তাহলে ক্লিয়ার 1 2 3 সেট আপ আমাদের হয়ে গেল। আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা, এই ব্রেকআউটের সময় এটা ছিল, তো আপাতত আমরা এটাই ধরে চলবো। ওকে, যেহেতু 1 2 3 কমপ্লিশন হয়ে গেল, আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট শিফট করে গেল এই লেভেলটাতে। ওকে, তাহলে এই দুটো হয়ে গেল আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট। প্রথম সাপোর্ট হচ্ছিল মানে এটা একদম কনজারভেটিভ, আর একটু যখন আমাদের কনফার্মেশন পেয়ে গেলাম এটা, এইগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট। এখানকার 1 2 3 কনফার্মেশনের পরে দেখুন বাজার পেশেন্স কিভাবে টেস্ট করে। আমরা সবসময় ভাবি কি কিনবো আর সঙ্গে সঙ্গে যেন প্রাইস উপরে উঠে যেতে থাকে, এরকমটা নয়, বাজারে একটু সময়ও লাগতে পারে। এই ব্রেকআউটকে যদি আমরা চেস করি, 1 2 3 4 5 দিন আমাদের বসিয়ে রেখেছে। 5 দিন মানে যদি সোমবার থেকে ধরা হয় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। 5 দিন মানে একটা 1 উইক পর্যন্ত আমাদের কিন্তু বসে থাকতে হয়েছে। এই কটা দিন আমরা অনেক সময় বিরক্তি হয়ে, যেহেতু আমরা দেখুন এটা ইজিলি অ্যানালিসিস করার সময় খুব ইজি হয়ে দাঁড়ায়, এখানে ক্লোজিং প্রাইস বেসিসেও যদি আমরা এন্ট্রি নিয়ে থাকতাম 40 টাকা 80 পয়সা। ওকে, লেটস সে আমরা 10টা কিনেছি, বেশি নয় 10টা, আমরা বিশাল বড় ট্রেডার নই, বিশাল আমরা যে সবে সবে শিখছি এরকম হতে পারি। তো 40,000 41,000 টাকার আমরা স্টক তুলেছি। এই 40 80-তে আমরা কিনেছি, আমাদের লোয়ার লেভেল দেখতে হয়েছে কত দূর পর্যন্ত, মোটামুটি 80 টাকা নিচ পর্যন্ত, 3992। তো লেটস সে 80 টাকায় আমি ধরছি, বা 50 টাকা অন অ্যান অ্যাভারেজ। 10টা যদি কিনি 50 10-এ 500 টাকার এমডিএম নেগেটিভও আমাদের দেখতে হয়েছে। আমরা যখন ব্যাক টেস্টিং করি এই ব্যাপারগুলো ভাবি না। ওকে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে কতক্ষণ পর্যন্ত আমরা এমটিএম নেগেটিভ দেখেছি না দেখেছি, ব্যাক টেস্টিংয়ে এই লেভেল এই ব্যাপারগুলো আমরা কখনো ইনক্লুডই করি না। আর এই কারণেই ব্যাক টেস্টিং সবসময় আমাদের কাজ করে, কিন্তু রিয়েল লাইফ ট্রেডিং যখন আমরা করতে যাই তখন সমস্যা হয়। আর এই কারণে আমরা বারবার বলি যে অন্তত একটা বা দুটো স্টক হলেও আপনারা সেই স্টকগুলোতে কাজ করুন। শুধুমাত্র পেপার ট্রেডিং করে কোনো লাভ হবে না, অন্তত একটা, 10টা না নিতে পারেন একটা নিন, যদি না নিতে পারেন 400 টাকার একটা স্টক নিন, তাও নিন। চার্জেস হয়তো প্রথম প্রথম বেশি লাগবে, 6 মাস 1 বছর আপনি হয়তো প্রফিট দেখতে পারবেন না, ছাড়ুন না, আপনি একটু শেখাতে জোর দিন, এরকম করে করুন। তাহলে কি হলো, প্রথমে আমরা পেলাম ট্রেন্ড লাইন ব্রেকআউট, সেই কনফার্মেশন পেলাম 1 2 3 ট্রেন্ড চেঞ্জ মেথডের। সেকেন্ড, এবার দেখুন এখানে যারা কনফার্মেশন নিয়ে ট্রেড করে তারাও এখানে এন্ট্রি করবে, তাদের জন্য প্রাইস কত, লেটসে 4150-এর কাছাকাছি। ওকে, এবার তিনিও ভাবলেন যে খুব তাড়াতাড়ি এমনি প্রফিট পাবো। এবার এখানে যদি কেউ এন্ট্রি করেন অর্থাৎ 4150-এ, তার জন্য স্টপ কোথায়, এইখানটায়, কারণ উনি একটু দেরিতে এন্ট্রি করছেন, প্লাস একটা ভ্যালিড সুইং উনি পেয়ে যাচ্ছেন। এখানে কত, 4000 লেভেলটা তার স্টপ লস, অর্থাৎ তার জন্য হচ্ছে 150 টাকার স্টপ লস। তিনিও দেখা গেল 10টা কিনেছেন। এবার এখানে 10টা কিনেছেন, এগুলো জায়গায় দেখুন ওনাকে অলমোস্ট বিয়ার করতে হয়েছে স্টপ লস তার, যদি তিনি ইন্টারডে বেসিসে স্টপ লসটা কনসিডার করেন। ওকে, ডেলি বেসিসে স্টপ লস হিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই লেভেলের নিচে কিন্তু বাজার ক্লোজিং দেয়নি। ওকে, তাহলে তাকে কত দেখতে হয়েছে, 1500 মাইনাস এমটিএম দেখতে হয়েছে। এই ব্যাপারগুলো আমরা কখনোই কনসিডার করি না। শুধু তাই নয়, কত দিন বসে থাকতে হয়েছে, এই দিনে যদি এন্ট্রি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 দিন পর্যন্ত, 12, শুধু তাই নয় 13 14 15, এই দিনের পরে ব্রেকআউট এসছে। ডাইরেক্টলি 15 ডেজ ওনাকে বসে থাকতে হয়েছে উইথ নো রিটার্ন। এই পেশেন্সগুলো আমরা ব্যাক টেস্টে কখনোই ইনক্লুড করতে পারবো না, তাই না, এই ফ্যাক্টরগুলো। ওকে, এবার তারপরে 15, তারপরে আবার 2 দিন বসিয়ে রাখলো, 3 দিন বসিয়ে রাখলো, 18, ফাইনালি আমাদের ব্রেকআউট হলো এই ক্যান্ডেলটাই। এবার এই ক্যান্ডেলটাই যখন আরো ব্রেকআউট এলো ফার্দার, আরো একটা মজার জিনিস আমরা এখানে দেখতে পাবো। কি দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি দেখুন, এবার যদি আমি একটু সবগুলো মুছে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য,
তাহলে এখানে আবার একটা নতুন ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? এখানে একটা ক্লিয়ার হেড, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টাইপ চার্ট প্যাটার্ন আমাদের ফর্মেশন হয়েছে। ওকে, কেমন করে? এইটা যদি আমাদের কাছে লেফট শোল্ডার হয়, দিস উইল বি আওয়ার হেড অ্যান্ড দিস উইল বি আওয়ার রাইট শোল্ডার। তাহলে ক্লিয়ার একটা হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড ফর্মেশন হয়েছে, তার ব্রেকআউট। এই ব্রেকআউটকে এবার আপনি চেস করছেন, আপনি এক ধরনের ট্রেডার। ওকে, কত ক্লোজিং প্রাইস? ক্লোজিং প্রাইস 4360। নিয়ারেস্ট সুইং কোথায়? নিয়ারেস্ট সুইং এটা 43, কত ছিল এখানে? 4360, আর এখান থেকে 4050, নিয়ার অ্যাবাউট আমাদের কত? এখান থেকে আমাদের স্টপ হয়ে যাচ্ছে লেটস সে 318 টাকার, 318 টাকার স্টপ লস হয়ে যাচ্ছে। এবার যদি আমি এখানে সেম 10টা স্টক নিই, তাহলে আমাকে বসে থাকতে হয়েছে কত নেগেটিভে? দেখুন, মিনিমাম আমাদের এমটিএম নেগেটিভ দেখতে হয়েছে বেশ কদিন, আমাদের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ বেসিসে 2000 টাকার মতো, তাই না? তাহলে এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো আমরা কখনো কিন্তু কনসিডার করি না, এবং এত কিছু উথাল পাতালের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি কিন্তু আজকের ডেটে আমাদের একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ব্রেক করে আজকে আবার কি করলো? এই জায়গাটা যদি আমরা, আচ্ছা আগেকারগুলো আবার মুছে দিই। এই যদি আমরা একটা ব্রেকআউট কনসিডার করি, ধরুন এই যদি আমাদের ব্রেকআউট হয়, এই রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয়, তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে দিস ইজ আওয়ার রাউন্ডিং বটম অ্যান্ড দিস ইজ আওয়ার কি হ্যান্ডেল। তাহলে দিস ক্যান বি আওয়ার কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন, যেটা আমাদের কন্টিনিউয়েশনের সাইন দেয় বা সিগন্যাল দেয়। তাহলে আমাদের অ্যানালিসিস শুরু হয়েছিল কোত্থেকে? এইখান থেকে। এখনো পর্যন্ত পরপর কোনো এক ক্ষেত্রেও প্রিসিডিং সুইংকে ব্রিচ করেনি, অর্থাৎ আমাদের স্টপ লস ব্রিচ করেনি ডেলি টাইম ফ্রেমে ইউডি ক্লোজিং বেসিসে। তো এইভাবে করে আমাদের পরপর অ্যানালিসিসগুলো করে যেতে হয়। সবসময় এরকম স্টক পাওয়া যায় না, এত ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন চার্ট। তো এইখানে পাওয়া গেছে বলে এই স্টকটিকে প্রিভিয়াস স্টক অ্যানালিসিসের কোনো এক জায়গায় কোনো একদিন আমরা আলোচনা করেছিলাম, যেটা 8 নভেম্বর। হঠাৎ করে আজকের ব্রেকআউটে চোখে পড়লো, এই কারণে আবার আলোচনাগুলো করা গেল। তো এরকম চার্ট পাওয়া খুব মুশকিল, যদি আপনারা পান অবশ্যই এরকমভাবে পরপর অ্যানালিসিস করতে থাকবেন। এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি, পিএফসি করেছি, আরইসি করেছি, এরকম অনেক চার্ট করেছি। ওকে, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু ধাপে ধাপে বুঝতে হবে। যদি না বুঝি তাহলে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে কিন্তু না। নেক্সট আরও একটা স্টক, কোফোর্জ। আজকে আইটি স্টকের ছড়াছড়ি হবে অবশ্যই। দেখুন, এখানে অলরেডি প্লট করা রয়েছে কোফোর্জ। আমাদের আলোচনা কোথায় করেছিলাম? আলোচনা আমরা করেছিলাম এই জায়গাটায়। ওকে, এই জায়গাটায় আমরা আলোচনা করেছিলাম। সিম্পল কি আলোচনা করেছিলাম এখানে? এই ট্রেন্ড লাইন ব্রেকআউট, এখানে আমাদের এটা ট্রেন্ড লাইন ব্রেকআউট ছিল, এই ছিল আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট, প্লাস আমাদের কাছে আরেকটা কি ছিল? আরেকটা রেঞ্জ ব্রেকআউট ছিল, এই ছিল আমাদের রেঞ্জ ব্রেকআউট। এখানে যদি আমরা এন্ট্রি করি, সেম অ্যানালিসিসটা আপনারা নিজেদের মতো করে করুন। এখানে এন্ট্রি করলে আমাদের কিন্তু 2 দিন বসে থাকতে হয়েছে, তাই না? প্রিসিডিং সুইং আমাদের ব্রিচ হয়নি। কি করলো? বাজার মুভ দিল, আবার ডাউন, কত টানা পড়ে। এগুলো জায়গায় আমাদের শর্ট সিং। এখানে দেখুন, এইখানে একটা মজার ব্যাপার রয়েছে, এটাও বলা উচিত অবশ্যই। এবার আপনি খুব সুন্দরভাবে এইটা আইডেন্টিফাই করলেন, এই ব্রেকআউটটা, কোনো অসুবিধা নেই। ধরে নিলাম আমি উইদাউট কনফার্মেশন আপনি এখানে এন্ট্রি করে ফেললেন ক্লোজিং বেসিসে। তার স্টপ লস কোথায়? তার স্টপ লস নিয়ারেস্ট সুইংলো এটা, ভেঙে গেছে, স্টপ লস হিট, তাই না? যেই মুহূর্তে স্টপ লস হিট হলো, আমাদের কি হলো? ছোট টাইম ফ্রেমের রেসপেক্টেও কিন্তু আমাদের, ছোট টাইম ফ্রেম বলতে এই ট্রেন্ডের রেসপেক্টে ছোট টাইম হরাইজন বলছি, টাইম ফ্রেম বলাটা একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই টাইম হরাইজনের রেসপেক্টে এটা ছোট টাইম হরাইজন, এই ছোট টাইম হরাইজনে আমাদের ডাবল টপ চার্ট প্যাটার্ন তৈরি করেছে। যেই ডাবল টপ চার্ট প্যাটার্ন তৈরি করলে আমাদের কি থাকে? অনেক নিয়ম থাকে, সেই নিয়মে যাচ্ছি না, তার মানে আমাদের লিকুইডেট করে দেওয়া উচিত অবশ্যই। যদি আমাদের পাওয়ার থাকে আমরা শর্ট সেলিং করব ডেরিভেটিভসে। তারপরে কি করব? ওয়েট করব টু এন্টার এগেন। তাহলে পরবর্তীকালে এন্ট্রি কোথায় পাচ্ছি আমরা? ভ্যালির অন্তত একটা ব্রেকআউট কোথায়? দেখুন এগুলো জায়গায়, এই ক্যান্ডেলটাই।
যদি এই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি করি, আমাদের নিয়ারেস্ট সুইং কোনটা? এই ক্ষেত্রে এইটা নিয়ারেস্ট সুইং আমরা ধরতে পারি। কেন? এখানে একটা খুব সুন্দর রেঞ্জ ফরমেশনের পরে ব্রেকআউট হয়েছিল, তাহলে এই রেঞ্জের নিচে আমরা একটা ভ্যালিড সুইং ধরতে পারি, কারণ ছোট টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি, দিস ক্যান বি আওয়ার ভ্যালিড সুইং। তাহলে এখানে আমরা এন্ট্রি করলাম, তারপর থেকে দেখুন কন্টিনিউয়াস রান করছে, তাই না? তাহলে আমাদের সেম প্রসেস বারবার বারবার আমাদের ফলো করে যাওয়া উচিত। যদি আমরা সেম প্রসেস বারবার ফলো না করি, লাভের লাভ কিচ্ছু হবে না। আজকে ডেটে দাঁড়িয়ে কি আবার একটা রেঞ্জ ব্রেকআউট দেখতে পাচ্ছি। যত বড় র্যালি তত বড় সুইং, আর তত বড় স্টপ লস, তত বেশি কনফার্মেশন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কি? প্রথম ক্ষেত্রে ট্রেন্ডের স্ট্রেংথ হয়তো বেশি ছিল না, বা যখন রিভার্স করছে তখন আমাদের কি ছোট্ট স্টপ লস, তাই না? ছোট স্টপ লস, রিস্ক টু রিওয়ার্ড হাই। তারপরে র্যালি পেয়ে যাচ্ছি, কনফার্মেশন পেয়ে যাচ্ছি। এর আগের ক্ষেত্রে ওএফএসএস এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যেই মুহূর্তে আমাদের ট্রেড সিগন্যালগুলো পরপর পরপর আসতে থাকছে, এটা ট্রেন্ডিং মার্কেটে আমাদের স্টপ লসের ডিস্টেন্স বা অ্যাবসলিউট স্টপ লসের ডিস্টেন্সগুলো বেড়ে যাচ্ছে। এটা নর্মাল। এবার সেই অ্যাবসলিউট স্টপগুলোর ডিস্টেন্স যদি বেড়ে যায়, আপনি নেবেন কি নেবেন না, আপনি যে ধরনের ট্রেডিং মেন্টালিটি বিয়ার করেন, সেই হিসেবে আপনার এটা আপনার সেই সেট আপের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা, সেটা কিন্তু আপনাকেই জাজ করতে হবে। কারোর কাছে শুনে কোনো লাভ নেই। একে ওকে তাকে, এই ইনি এক্সপার্ট আছেন, তাকে আরেকজন এক্সপার্ট আছে আমার বন্ধুকে, কাউকে কোনো দিন জিজ্ঞেস করে কোনো লাভ নেই। নিজেকে অ্যানালিসিস করতে হবে, কারণ আপনার মেন্টালিটি কিন্তু আরেকজনের মেন্টালিটির থেকে ভিন্ন হবে। তাহলে এখানে ক্লিয়ার একটা আমরা কি দেখতে পাচ্ছি? কন্টিনিউয়েশনের সাইন বাই দিস ব্রেকআউট। নিয়ারেস্ট সুইং কোনটা? এটাই হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট। সেই মতো আমরা আবার ট্রেড প্ল্যান করব। তো কন্টিনিউয়াস এইরকমভাবে অ্যানালিসিসগুলো চলতে থাকে। বি সফট। নেক্সট, বি সফট কোথায় আলোচনা করেছিলাম? বি সফট আলোচনা করেছিলাম আমরা 17/8, 17/8 অর্থাৎ আমাদের অগাস্ট। এই জায়গাটায় আমরা আলোচনা করেছি অলরেডি। 17/8 কি ছিল? আমাদের স্ট্রেংথ ছিল, ট্রেন্ডের স্ট্রেংথ যথেষ্ট ছিল। এইখানে একটা নতুন হাই ফরমেশন ছিল, নিয়ারেস্ট সুইংগুলো আমাদের স্টপ ছিল। এই তো টার্গেট আমরা বলি না কেন? কারণ রিস্ক টু রিওয়ার্ড আমাদের মেনটেন করতে হবে। এই কারণে আপনারা যখন নিজেরা এক্সপার্ট হয়ে যাবেন, তখন টার্গেট নিজেরাই বুঝে নিতে পারবেন। ফলো আপ ছিল কোথায় কোথায়, এগুলো জায়গায় আলোচনা করেছিলাম কিনা আমার আর মনে নেই, কিন্তু খুব সুন্দর সিগন্যালও ছিল। কন্টিনিউয়াস আমাদের এন্ট্রি। এবার দেখুন এই জায়গায় এসে বড় র্যালি, বড় রিট্রেসমেন্ট, বড় স্টপ লস। এবার সেম কাইন্ড অফ সিনারিও আমাদের ঘটছে। কি হচ্ছে? এবার আমাদের যদি এখানে এন্ট্রি করি, স্টপ লস এত বড়। এবার আপনি এন্ট্রি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, সেটআপ তো সেম, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এমফ্যাসিস, সমস্ত আইটি স্টক নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা। এমফ্যাসিস নিয়ে একটা কথা বলার আছে। এমফ্যাসিস দেখুন 24/8 আমরা আলোচনা করেছিলাম। 24/8 অর্থাৎ 4 অক্টোবর, এই জায়গাটায়। আমি আগেকার ড্রয়িংগুলো মুছে দিই, একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 24/8। এই ব্রেকআউটটাতে আমরা আলোচনা করেছিলাম এমফ্যাসিস, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট। নিয়ারেস্ট সুইং কোথায় ছিল? দেখুন এইখানে আমরা এন্ট্রি করার কথা যদি ভাবি, তাহলে নিয়ারেস্ট সুইং হচ্ছে এই লেভেলটা, তাই না? উইদাউট গিভিং সিগনিফিক্যান্ট রিটার্ন আমাদের কি করেছিল? স্টপ লস হিট করেছিল। কোনো অসুবিধা নেই, কারণ আমরা রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং মেনটেন করে আমরা হয়তো পজিশন বানিয়েছি। তাহলে আমাদের এখানে কোনো ঘাবড়ানোর কিছু ব্যাপারই নয়, তাই না? এবার এখানে আমরা বেরিয়ে গেলাম, ধরে নিই ওকে, এগুলো আমি কি সিগন্যাল দিয়েছিল সুইংয়ের বেসিসে, এগুলোতে আমি যাচ্ছি না। ওকে, অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি, এই সুইংয়ের পরে এই হাই ফরমেশন হলো মানে আমাদের এই স্টপ লসটা অ্যাকচুয়ালি হয়ে যায় শিফট এগুলো জায়গায়, তো আমাদের এখানে বেরিয়ে যাওয়া উচিত। আমি সেই ব্যাপারে যাচ্ছি না। ধরে নিলে আমরা ট্রেলিং করিনি, স্টপ লস ট্রেল করিনি, আমরা এটাকে স্টপ লস ধরে চলেছি। বেরিয়ে গেলাম এখানে, ওয়েট করব। কারণ ওয়েট করব কিসের জন্য? টু জেনারেট আ প্রপার সেট আপ। প্রপার সেট আপ জেনারেট হয়েছে? হ্যাঁ হয়েছে। কি করে? দেখুন, লো ফরমেশন করলো, সুইং ফরমেশন করলো, তারপরে কি এখানে আরও একটা খুব সুন্দরভাবে আমাদের ডিপ মেরেছিল বাজার, ব্রেকআউট দেখিয়েছিল, কিন্তু তারপরে টার্ন অ্যারাউন্ড করেছিল। তার মানে এই যে ক্রিটিক্যাল একটা রেঞ্জ, ক্রিটিক্যাল যে রেজিস্ট্যান্স, তার ব্রেকআউট হয়েছিল। শুধু তাই নয়, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের ডাবল বটম চার্ট প্যাটার্নও তৈরি করেছিল।
তাহলে এখানে যদি আমরা এন্ট্রি করি নিয়ারেস্ট সুইং কোনটা, এটা। এখানে যদি আমরা স্টপ লস দিই আমরা ডিসেন্ট রিটার্ন গেইন করতে পেরেছি। তাহলে স্টপ লসও হিট হবে, কিন্তু স্টপ লস হিট হওয়ার ভয় যদি আমরা বারবার চেঞ্জ করতে থাকি আমাদের স্ট্র্যাটেজি, তাহলেই মুশকিল। আজকে ডেটে দাঁড়িয়ে নট কনভিনসিং ব্রেকআউট, কিন্তু যেহেতু ওভারঅল মার্কেট মানে আইটি ইন্ডেক্স আমাদের খুব স্ট্রেন দেখিয়েছে, তাহলে এটাকে আমরা ব্রেকআউট কনসিডার করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে ওভারহেড রেজিস্ট্যান্স, ক্রিটিক্যাল সাপোর্ট হবে আমাদের এই লেভেলটা। নেক্সট হচ্ছে HCL টেক। অনেকদিন আগের কোনো এক ভিডিওতে, আর একটা কথা বলে রাখি, অনেকদিন আগের কোনো এক ভিডিওতে আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম যে নিফটির পরবর্তী মুভের সময় আমাদের কিন্তু আউট পারফর্ম করতে পারে আইটি হয়তো আউট পারফর্ম করেনি, আমি আজকে হিসেব করে দেখেছি ওয়ান কাইন্ড অফ সেম রিটার্নই জেনারেট করেছে লাস্ট ডিপ থেকে। কিন্তু আজকের যে নিফটি অল টাইম হাইটা তৈরি করলো এর কারণ একমাত্র আইটি সেক্টর, এটা কিন্তু না মেনে থাকা যায় না। তো HCL টেক সেম, এই আমাদের রেঞ্জ ব্রেকআউট নিয়ারেস্ট সুইং ক্রিটিক্যাল সাপোর্ট, এইভাবে আমরা এখন ট্রেডটা প্ল্যান করতে পারি যদি ট্রেডিং বেসিসে ভাবি। বা যদি নিচের লেভেলে কেউ এন্ট্রি করে থাকেন এগুলো লেভেলে এরকমভাবে পিরামিডিং করতে পারেন, অনেকবার সময় দিয়েছে আগেও। ওকে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা স্টক স্পেসিফিক নিয়ে কন্টিনিউয়াস আলোচনা শুরু করব, অর্থাৎ আমরা ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবো যে একটা বা দুটো স্টক ম্যাক্সিমাম অ্যাট এ টাইম, প্রথমবার শুরু করব যখন, তখন একটা স্টক দিয়ে শুরু করব, অবশ্যই F&O সেগমেন্টেড স্টক। ওটাকে কন্টিনিউয়াস আমরা অ্যানালিসিস করবো যে কী কী হতে পারে, কোন কোন ফরমেশন হচ্ছে না হচ্ছে, তাহলে রিয়েল মার্কেটের একটা রিয়েল লাইক ফিলিং আমরা পেতে পারি। ওকে, তো চেষ্টা করে দেখবো সেটা করে উঠতে পারি কিনা। তারপর কি পারসিস্টেন্ট এর খুব সুন্দর আবার ব্রেকআউট, রেঞ্জ ব্রেকআউট, এই ছিল আমাদের হাই, নিয়ারেস্ট সুইং ফরমেশন খুব সুন্দর হয়েছে, এটাকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলবো। আজকের লাস্ট একটা স্টক আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আইটিসিতে একটা ডিটেলড অ্যানালিসিস করা যেতে পারে। তো এখানে দেখুন সব কিছু ড্রয়িং করাই আছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট আমরা পেয়েছি। সেম উদাহরণ দেখুন, ব্রেকআউটের পর কতদিন ঝুলিয়ে রাখলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন ঝুলিয়ে রেখে তারপরে আমাদের কস্টের কাছে গেল, তারপরে কনফার্মেশন আমরা পেলাম। ওকে, তারপরে 2-3 দিন মুভ দিয়ে আবার এখানে ঝুলিয়ে রাখলো, এসে এই যে দেখুন ব্রেকআউট লেভেল, এই যে ব্রেকআউট ক্যান্ডেল, সেই লেভেল থেকেই কিন্তু আবার আমাদের কিন্তু একটা রিভার্সাল সাইন দেখানোর চেষ্টা করছে। রিভার্সাল সাইন কেন বলছি, এখান থেকে যদি আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে এখানে খুব সুন্দর একটা বেস ফরমেশনের সাইন আমরা দেখতে পাবো। এই দেখুন, আশা করি বলতে হবে না, চার্ট প্যাটার্ন সিরিজ হয়তো আপনারা কমপ্লিট করেছেন, কি ডাবল বটম নয় কি আওয়ারলি টাইম ফ্রেমে? ওকে, তো এইভাবে কন্টিনিউয়াস অ্যানালিসিস কিন্তু আমাদের করে যেতে হবে, এই জন্য এই সিরিজ প্রতিদিনের স্টক অ্যানালিসিস। তো আশা করি ভিডিওগুলো বা এই সিরিজটি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।